হ্যালো। তো দেখো, আমরা মোশন অ্যান্ড স্ট্রেট লাইনটা পড়েছিলাম আমাদের আপকামিং যে এক্সামগুলো রয়েছে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট, নিট এবং যেই জন্য স্পেশালি আমাদের ফোকাস থাকছে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট, এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু তোমরা আদার্স, কারণ সিলেবাসগুলো আমি বারবার বলেছি সব একই। হ্যাঁ, যেই মেন হোক, যেই নিট হোক, যে অ্যাডভান্সের সিলেবাস অবশ্যই আলাদা, একটু অ্যাডভান্স কোয়েশ্চেন করতে হবে। থিওরি মোটামুটি একই কনসেপ্টসগুলো, কিন্তু অ্যাডভান্স কোয়েশ্চেন করতে হবে। কিন্তু যদি আমরা যেই মেন, নিট এবং ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট বলি, তাহলে এগুলো সিলেবাসগুলো মোটামুটি একই। এবারে কোনটাতে কোয়েশ্চেন একটু টাফ আসে, কোনটাতে কোয়েশ্চেন একটু ইজি আসে, এটাই। ওকে। বাকি দেখো, আমরা আজকে নেক্সট পার্টটা আমরা শুরু করব। আগের দিনে আমরা মানে গ্রাফটা বাদ দিয়ে আমাদের পুরোটাই হয়ে গেছিলো, গ্রাফিক্যাল অ্যানালিসিসটা আজকে বাকি রয়েছে। ঠিক আছে, তার আগে আমরা কয়েকটা কোয়েশ্চেন করবো, তারপর আমি গ্রাফিক্যাল অ্যানালিসিসটা বলবো, তাহলে আমাদের আজকের এই ক্লাসটা মানে মোশন অ্যান্ড স্ট্রেট লাইনের যে চ্যাপ্টারটা সেটা হয়ে যাবে। তোমরা চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, এবং তোমাদেরকে কনগ্রাচুলেশনস, কারণ চ্যানেলটা তোমাদের, তোমাদের চ্যানেল 5,000 সাবস্ক্রাইবারে পৌঁছে গেছে, এবং তোমাদের যে সাপোর্ট রয়েছে তার জন্য অনেক ধন্যবাদ তোমাদের। ঠিক আছে, কনগ্রাচুলেশনটা তোমাদেরকেই করছি, কারণ চ্যানেলটা তোমাদের। ঠিক আছে, তোমরা এইভাবে আমাকে সাপোর্ট করো, যাতে করে এটা একদিন মোটামুটি আমাদের ওয়েস্ট বেঙ্গলে একটা 1 নম্বর ফিজিক্স চ্যানেল হতে পারে। ঠিক আছে, তো চলো আজকে আমরা ডিসকাস করি। বাকি দেখো, তোমরা যদি এই বছর পরীক্ষা তো সবাই দেবেই, তার সঙ্গে সঙ্গে নেক্সট ইয়ারের জন্য যদি প্রিপারেশন নিতে চাও, তাহলে তোমরা আমার অ্যাপসটাকে ডাউনলোড করতে পারো, অথবা তোমরা যদি ওখানে না চাও, ওখানে যদি তোমরা একসঙ্গে পেতে চাও পুরো সমস্ত বিষয়টাকে রেকর্ডেড ফর্মে, কারণ আমি লাইভ ক্লাস করাই না, লাইভ ক্লাস করানোর মতো টাইম এখন আমার নেই। ওকে, তো অনেকে আমাকে বলছিল লাইভ ক্লাস আমি এখন করাচ্ছি না, আপাতত তোমাদের জন্য আমার প্রি রেকর্ডেড ক্লাসগুলো রেখেছি। মানে আমি এই জন্যই রেখেছি, কেউ যদি একসঙ্গে চায় যে আমার পুরো সিলেবাসটা একসঙ্গে দরকার, তো সমস্ত রেকর্ডেড ক্লাস সেখানে পেয়ে যাবে। 11-12 বোধ আছে, একটা মানে সেমিস্টার ওয়াইজও রয়েছে। আর যদি তুমি পুরো 11-12 সিলেবাসটার থিওরিটা ভালো করে পড়তে চাও, ডিটেলসে পড়তে চাও, 1 বছর ধরে পড়তে চাও পুরো বিষয়টাকে, তাহলে কিন্তু তার জন্য আমি রেকর্ডেড ক্লাস দিয়ে দিয়েছি। ওকে, তো সেগুলো অ্যাপসের লিঙ্ক দেওয়া থাকবে ডিসক্রিপশনে, সেখান থেকে ডাউনলোড করতে পারো। আদারওয়াইজ যদি তুমি পুরো বছরটা ইউটিউবে প্রিপারেশন নিতে চাও এই চ্যানেলে, তাহলেও তুমি কন্টিনিউয়াসলি ভিডিও পেতে থাকবে, সপ্তাহে 1-2টো করে ভিডিও আসতেই থাকবে। ওকে, সমস্ত কিছুর জন্য, শুধুমাত্র যে নিট যেই জন্য তা নয়, আমরা সেমিস্টার ওয়াইজও করাচ্ছি, বা নিট যেই জন্য করাবো, নতুন সিরিজ আবার আসবে নেক্সট সেশনের জন্য। ঠিক আছে, তো দেখো তাহলে আমরা প্রথম যে কোয়েশ্চেনটা রয়েছে সেই কোয়েশ্চেনটা একটু সলভ করার চেষ্টা করি নাকি। তাহলে দেখো, ফার্স্ট কোয়েশ্চেন এখানে কি আছে আজকের, বলছে ডিসপ্লেসমেন্ট টাইম ইকুয়েশন গিভেন রয়েছে একটা, অ্যালং এক্স অ্যাক্সিস একটা পার্টিকেল যাচ্ছে, ফাইন্ড পজিশন অ্যান্ড ভেলোসিটি অফ পার্টিকেল অ্যাট টাইম টি ইকুয়াল টু জিরো। টি ইকুয়াল টু জিরোতে পজিশন বের করতে হবে, তাহলে এক্স তো গিভেনই রয়েছে। দেখো, এক্স ইকুয়াল টু রয়েছে 20 প্লাস টি কিউব মাইনাস 12 টি, তাহলে অ্যাট টি ইকুয়াল টু জিরো আমরা যদি বলি, তাহলে এক্স কত হবে, না অ্যাট টি ইকুয়াল টু জিরো দেখো এক্স কত হবে, এক্স ইকুয়াল টু 20 হয়ে যাবে, কারণ এই দুটো জিরো হয়ে যাবে। তাহলে এটি হচ্ছে যে ফার্স্টে যেটা পজিশন বলছে, ফাইন পজিশন। তাহলে ভেলোসিটি, ভেলোসিটি বের করতে গেলে আমাকে ডিএক্স বাই ডিটি করতে হবে, তাহলে ডিএক্স বাই ডিটি হচ্ছে যে ভেলোসিটি। তাহলে 20 ডিফারেন্সিয়েশন জিরো প্লাস 3t² মাইনাস 12। ওকে, তাহলে ভি হয়ে যাচ্ছে দেখো ভেলোসিটি 3t² মাইনাস 12। তাহলে আমরা যদি বলি অ্যাট টি ইকুয়াল টু জিরো, ওকে অ্যাট টি ইকুয়াল টু জিরো, তাহলে ভি হয়ে যাবে কত বলো, এটা তো জিরো হয়ে যাচ্ছে, তাহলে ভি -12 হয়ে যাবে, -12 মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে মিটার, এসআই ইউনিট যেহেতু বলছি এটা মিটার হবে, এটা মিটার পার সেকেন্ড হবে। ক্লিয়ার। নেক্সট কোয়েশ্চেন দেখে কি বলছে, স্টেট হয়ে দ্য মোশন ইজ ইউনিফর্মলি অ্যাক্সিলারেটেড অর নট। ইউনিফর্মলি অ্যাক্সিলারেটেড বটে কিনা তার জন্য, সেটা জানার জন্য আমাদেরকে অ্যাক্সিলারেশন বের করতে হবে। তাদেরকে ভেলোসিটি আমরা অলরেডি পেয়ে গেছি 3t² মাইনাস 12, তাহলে একে যদি আমরা আরেকবার ডিফারেন্সিয়েশন করি অ্যাক্সিলারেশন পাবো। তাহলে দেখো ডিভি বাই ডিটি যেটা হচ্ছে সেটা হচ্ছে কত, 60। ওকে, তার মানে অ্যাক্সিলারেশন হচ্ছে যে 60। তাহলে দেখো অ্যাক্সিলারেশন কিন্তু কনস্ট্যান্ট নয়, অ্যাক্সিলারেশন কনস্ট্যান্ট নয়। তাহলে অ্যাক্সিলারেশন কনস্ট্যান্ট না হলে আমরা সেটা কি বলতে পারবি, নন ইউনিফর্ম। তাহলে এটা ইউনিফর্ম নয়, নট ইউনিফর্ম, বা আমরা বলতে পারি নন ইউনিফর্ম, নন ইউনিফর্মলি অ্যাক্সিলারেটেড মোশন, নন ইউনিফর্মলি অ্যাক্সিলারেটেড মোশন, অ্যাক্সিলারেটেড মোশন। ক্লিয়ার। নেক্সট বলছে ফাইন পজিশন অফ পার্টিকেল হোয়েন ভেলোসিটি অফ পার্টিকেল ইজ জিরো। বলছে যখন ভেলোসিটি জিরো তখন পজিশন বের করতে হবে। তাহলে ভেলোসিটি যখন জিরো কী করে পাবো, দেখো ভেলোসিটি 3t² মাইনাস 12, ভেলোসিটি কত পেয়েছি আমরা, ভেলোসিটি হচ্ছে 3t² মাইনাস 12। তাহলে যখন ভেলোসিটি জিরো তখন টাইমটা এখান থেকে পাবো, দেখো কারণ 3t² ইকুয়াল টু 12 হয়ে যাবে, তাহলে t² ইকুয়াল টু হয়ে যাবে 4, তাহলে t ইকুয়াল টু 2, যেহেতু টাইমের আমরা পজিটিভ ভ্যালুটা নেবো, তাহলে t ইকুয়াল টু হয়েছে 2। তাহলে t ইকুয়াল টু যদি 2 হয়, তাহলে সেই মুহূর্তে আমাকে বলছে যে পজিশনটা কত। হ্যাঁ, ফাইন্ড দ্য পজিশন অফ পার্টিকেল, ভেলোসিটি অফ দ্য পার্টিকেল ইজ জিরো। তাহলে পজিশন হচ্ছে এক্স ইকুয়াল টু দিস 20 প্লাস টি কিউব মাইনাস 12t। তাহলে এক্স ইকুয়াল টু কত, 20 মাইনাস টি কিউব প্লাস 12t। তাহলে টি এর জায়গায় আমি কত বসাবো, 2 বসাবো। তাহলে 20 মাইনাস 2 কিউব
প্লাস 12 ইন্টু 2, তার মানে কত হচ্ছে 20 মাইনাস 8 প্লাস 12, তার মানে কত হচ্ছে 32 মাইনাস 8, তার কত হচ্ছে 24, তার মানে 24 হয়ে যাবে। ক্লিয়ার? কীভাবে করতে হবে বোঝা গেল? এই ধরনের কোয়েশ্চেন কিন্তু খুব ইম্পর্টেন্ট এক্সাম পারপাসের জন্য। চলো নেক্সট আমরা একটা কোয়েশ্চেন করি। নেক্সট কোয়েশ্চেন কি বলছে দেখো, বলছে ভেলোসিটি টাইম ইকুয়েশন অফ আ পার্টিকেল মুভিং ইন আ স্ট্রেট লাইন ইজ গিভেন বাই দিস ইজ দ্য ভেলোসিটি টাইম ইকুয়েশন। ডিসপ্লেসমেন্ট অফ দ্য পার্টিকেল from the mean position at time t is equal to 1 second if it is given that the displacement is 20 meter at time t equal to 0, t is equal to 0 তে ডিসপ্লেসমেন্ট 20 মিটার দেওয়া আছে, তাহলে আমাকে t is equal to 1 সেকেন্ডে ডিসপ্লেসমেন্টটা বের করতে হবে। তাহলে দেখো ভেলোসিটি থেকে যদি আমরা ডিসপ্লেসমেন্ট বের করতে চাই আমাদেরকে ইন্টিগ্রেশন করতে হবে। ভেলোসিটি থেকে ডিসপ্লেসমেন্ট থেকে ভেলোসিটি বের করতে গেলে আমরা ডিফারেন্সিয়েশন করি। তাহলে দেখো ভি ইজ ইকুয়াল টু কত, এইভাবে আদারওয়াইজ তুমি এইভাবে করতে পারো। দেখো ভি ইজ ইকুয়াল টু লেখো সিম্পল 10 প্লাস 2t প্লাস 3t স্কোয়ার, এবারে ভি এর জায়গায় লিখে দাও ডিএস ডিটি, বটে ডিএস ডিটি। তাহলে ডিএস ডিটি ইকুয়াল টু কত হবে, এটা ডিফারেন্সিয়েশন করছি না, ভিটাকে ডিএস ডিটি লিখেছি, তাহলে 20 প্লাস 2t প্লাস 3t স্কোয়ার হয়ে গেল। এবার দেখো ডিএস ইকুয়াল টু কত হবে, তাহলে ডিটিটা রাইট সাইডে যাবে, তাহলে 10 ইন্টু ডিটি প্লাস 2 ইন্টু টি ডিটি প্লাস 3 ইন্টু টি স্কোয়ার ডিটি। ক্লিয়ার? এবার দেখো যখন টি যদি আমরা এটা যদি ইন্টিগ্রেশন করি, ভেবে দেখো এটা যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে আমরা ডিসপ্লেসমেন্ট পাবো, কনস্ট্যান্টগুলোকে বাইরে রাখলাম। এবার দেখো যখন বলছি টি ইজ ইকুয়াল টু 0 ডিসপ্লেসমেন্ট 20, তাহলে টি ইজ ইকুয়াল টু যখন 0 তখন ডিসপ্লেসমেন্ট 20 হয়ে গেছে। ভেবে দেখো টি ইজ ইকুয়াল টু যখন 0 তখন ডিসপ্লেসমেন্ট 20, তাহলে যখন টি ইজ ইকুয়াল টু 1 সেকেন্ড মানে এইখানে যখন 1 হবে তখন ডিসপ্লেসমেন্ট কত, তখন কত, তখন যদি মনে করো ডিসপ্লেসমেন্ট এস হয় তাহলে এস, তাহলে ডিসপ্লেসমেন্ট অফ পার্টিকেল ফ্রম দ্য মিন পজিশন এট টি ইজ ইকুয়াল টু 1 সেকেন্ড, ফ্রম দ্য মিন পজিশন ডিসপ্লেসমেন্ট অফ দ্য পার্টিকেল ফ্রম দ্য মিন পজিশন এট টি ইজ ইকুয়াল টু 1 সেকেন্ড, তাহলে টি ইজ ইকুয়াল টু 1 সেকেন্ডে যে ডিসপ্লেসমেন্টটা সেটা মেন পজিশন থেকে সেটাই ডিসপ্লেসমেন্ট। ওকে, ইফ ইট ইজ গিভেন দ্যাট ডিসপ্লেসমেন্ট ইজ 20 মিটার এট টি ইকুয়াল টু 0, তো টি ইকুয়াল টু যদি 20, তাহলে এখান থেকে আমরা এস কী করে বের করতে পারবো। দেখো লেফট সাইডটা যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে ইন্টিগ্রেশন ডিএস এর এস হয়ে যাবে, তাহলে আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট মানে কত হবে এস মাইনাস 20, তাহলে এস মাইনাস 20 ইকুয়াল হয়ে যাবে টি 10 ইন্টু দেখো ডিটি মানে কত টি, তাহলে টি মানে 1 হয়ে যাবে, তাহলে 1 মাইনাস 0 প্লাস দেখো 2 ইন্টু টি স্কোয়ার বাই 2, তাহলে যদি টি স্কোয়ার বাই 2 হয় 2 2 তো কেটে যাবে, তাহলে টি স্কোয়ার মানে 1 হয়ে যাবে অনলি, এটাও 1 মাইনাস 0 হবে, প্লাস দেখো 3 আছে টি কিউব বাই 3 গুলো 3 কেটে যাবে, এটা হয়ে যাবে 1 মাইনাস 0। ওকে, তাহলে কত হচ্ছে দেখো আলটিমেটলি এস মাইনাস 20 ইকুয়াল টু এস মাইনাস 20 ইকুয়াল টু কত হয়ে যাচ্ছে 10 প্লাস 2 প্লাস 1, 10 প্লাস 2 প্লাস 1, তাই তো, তাহলে 13, তাহলে এস মাইনাস 20 ইকুয়াল টু যদি 13 হয় তাহলে এস ইকুয়াল টু কত হবে 20 প্লাস 13, তাহলে 33 মিটার। অনেক সময় আমরা 0 টু এস করি, 0 কখন তো যদি একদম টি ইকুয়াল টু 0 তে মেন পজিশনেই থাকতো, মানে টি ইকুয়াল টু 0 যদি 0 তে থাকতো, কিন্তু এখানে বলা আছে টি ইকুয়াল টু 0 তে 20 মিটার, তাহলে 20 টু এস, তাহলে এসটা এখান থেকে বেরিয়ে যাবে। তাহলে এই ধরনের কোয়েশ্চেন করার ক্ষেত্রে কিন্তু এটা খেয়াল রাখতে হবে যে লিমিটটা আমাকে কীভাবে নিতে হবে। আচ্ছা নেক্সট একটা কোয়েশ্চেন বলছে দেখো অ্যাক্সিলারেশন টাইম ইকুয়েশন। অ্যাক্সিলারেশন টাইম ইকুয়েশন কী করে পাবে, ভেলোসিটি যদি আমরা ডিফারেন্সিয়েশন করি, দেখো ভেলোসিটি যদি আমরা ডিফারেন্সিয়েশন করি, ভেলোসিটি তো গিভেন রয়েছে এটা, তাহলে আমি এখানেই করে দিচ্ছি চলো। তাহলে এখান থেকে যদি আমরা অ্যাক্সিলারেশন বলি কী করে পাবে, ডিভি বাই ডিটি করলে পাবে। তাহলে ডিভি বাই ডিটি কত হবে বলো, 10 ডিফারেন্সিয়েশন 0 প্লাস 2 প্লাস এটা কত হবে দেখো 60, তার মানে অ্যাক্সিলারেশন টাইম রিলেশন যদি আমরা বলি তাহলে এ ইকুয়াল টু 60, এটা হচ্ছে অ্যাক্সিলারেশন টাইম রিলেশন 2 প্লাস 60, সরি 2 প্লাস 60, এটা হচ্ছে অ্যাক্সিলারেশন টাইম ইকুয়েশন। ক্লিয়ার? অ্যাক্সিলারেশন কিন্তু কনস্ট্যান্ট নয়, দেখো টি এর সঙ্গে সঙ্গে ভেরি করছে। ডিসকাস করব, তো দেখো গ্রাফ নিয়ে ডিসকাস করতে গেলে কিছু বেসিক যে কোঅর্ডিনেট জিওমেট্রির ধারণা সেটা তোমাদের থাকতে হবে, এবং অবশ্যই আমি আশা করবো যে তোমাদের রয়েছে, যেমন স্ট্রেট লাইন সম্পর্কে ধারণা, হাইপারবোলা সম্পর্কে ধারণা, প্যারাবোলা সম্পর্কে ধারণা, এই বেসিক যে কনসেপ্টগুলো রয়েছে কোঅর্ডিনেট জিওমেট্রি সেগুলো থাকতে হবে, এবং আমি রিলেট করে করেই বলবো, অসুবিধা হবে না। তো দেখো আমরা গ্রাফ যখন আঁকি বেসিক্যালি আমরা এসটি, ভিটি এবং এটি এই গ্রাফগুলো অঙ্কন করি। তো যদি আমি এসটি গ্রাফ বলি মানে পজিশন টাইম, ভেলোসিটি টাইম এবং অ্যাক্সেলারেশন টাইম গ্রাফ। তো দেখো পজিশন টাইম যদি আমরা গ্রাফ বলি, প্রথমে এসটি গ্রাফ আমরা যদি বলি, তো প্রত্যেকটা গ্রাফকে আমি দুটো পার্টে ভাগ করছি। যেমন ধরো এসটি গ্রাফের ক্ষেত্রে প্রথমে আমি বলবো যে যদি মনে করো ভি ইকুয়াল টু কনস্ট্যান্ট হয়, ভি ইকুয়াল টু কনস্ট্যান্ট হয় মানে ভেলোসিটি কনস্ট্যান্ট, মানে কি
যে অ্যাক্সেলারেশন জিরো মানে ইউনিফর্ম মোশন, আর এদিকে আমি একটা বলছি ভি নট ইকুয়াল টু কনস্ট্যান্ট, ভি নট ইকুয়াল টু কনস্ট্যান্ট। তাহলে দেখো যদি ভি ইকুয়াল টু কনস্ট্যান্ট হয় তাহলে সেক্ষেত্রে যদি আমরা এসটি গ্রাফ অঙ্কন করি, এসটি লেখচিত্র অঙ্কন করি কীরকম হবে সেটা জানতে গেলে আমাকে প্রথমে এস এবং টি এর মধ্যে যে রিলেশনটা সেটা নির্ণয় লিখতে হবে, এস ইকুয়াল টু ভিটি। আর যদি অ্যাক্সেলারেশন থাকে সেক্ষেত্রে এসটি যে সমীকরণ সেটা কীরকম হয় না ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। তাহলে দেখো এদিকে আমি যদি বলি যে ওয়াই এক্সিস বরাবর যদি আমরা এক্সকে রাখি, ওয়াই এক্সিস বরাবর যদি এসকে রাখি আর এক্স এক্সিস বরাবর যদি আমরা টিকে রাখি তাহলে এটা হবে আমাদের একটা এসটি লেখচিত্র। তাহলে এই বরাবর এস, এই বরাবর টি, তাই তো। এখন দেখো তাহলে এক্সের যে সহগ এটা ওয়াই ইকুয়াল টু এক্স, এই ধরনের সমীকরণ স্ট্রেট লাইনের সমীকরণে এক্সের যে সহগ থাকে সেটা হচ্ছে এম, তার মানে ওয়াই ইকুয়াল টু এম এক্স টাইপের সমীকরণ, যেটা হচ্ছে মূল বিন্দুগামী সরেখার সমীকরণ, মানে এরম টাইপের হবে। তাহলে এমটা কি প্রবণতা এসটি লেখচিত্রের, তাহলে এসটি লেখচিত্রের প্রবণতা এম সেটা কাকে প্রকাশ করছে, বেগকে প্রকাশ করছে, তাহলে সেটা ইকুয়াল টু কত হবে, এই অ্যাঙ্গেল যদি থিটা হয় তাহলে সেটা ট্যান থিটা লিখতে পারি। তো অনেক সময় এটা থেকে কোয়েশ্চেন আসে, মনে করো সাপোজ এখানে দিয়ে 30 ডিগ্রি এসটি লেখচিত্র, তাহলে ভেলোসিটি কত হবে, ট্যান 30। এটা দেখো এই সমীকরণটা যদি আমরা দেখি এটা ওয়াই ইকুয়াল টু এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স টাইপের সমীকরণ, এটা যদি ওয়াই বলি, এই হাফ এটাকে যদি আমি ক্যাপিটাল এ বলি, এটাকে এক্স বলি, এ এক্স স্কোয়ার প্লাস এটাকে বি এক্স যদি বলি, তাহলে ওয়াই ইকুয়াল টু এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স, এটা হচ্ছে অধিবৃত্তের সমীকরণ, এটা একটা দেখতে পাচ্ছ যে কোয়াড্রেটিক ইকুয়েশন। ওকে, তো এখানে যদি আমরা ওয়াই ভার্সেস এক্স বা এস ভার্সেস টি লেখচিত্র অঙ্কন করি সেটা কীরকম হবে, এস ভার্সেস টি। তো দেখো এই ধরনের যে অধিবৃত্ত হয় অ্যাকচুয়ালি সেটা অধিবৃত্তগুলো এরম টাইপের হয়, এরম টাইপের অধিবৃত্ত হয়, ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস বি এক্স টাইপের অধিবৃত্ত। কিন্তু দেখো এইখানে কি হবে না, এইখানে যেহেতু আমাদের নেগেটিভ দিকটা থাকবে না, কারণ আমরা এস টি লেখচিত্র অঙ্কন করছি, কারণ টাইমের নেগেটিভ পার্টটার কোনো গুরুত্ব নেই, তাহলে সেই জন্য আমরা শুধুমাত্র এই দিকের পার্টটাকে অঙ্কন করবো, সেটা এরকম টাইপের হবে। এবং এক্স ইকুয়াল টু জিরো দেখো, ওয়াই ইকুয়াল টু জিরো বা টি ইকুয়াল টু জিরোতে এস ইকুয়াল টু জিরো, তাহলে জিরো থেকে শুরু হবে। যদি মনে করো ইনিশিয়াল কিছু পজিশন থাকে, মানে অনেক সময় আমরা দেখেন এস ইকুয়াল টু এস জিরো প্লাস, যদি সমীকরণ এরকমভাবে থাকে এস ইকুয়াল টু সাপোজ এস জিরো প্লাস লিখে দিল, তাহলে সেক্ষেত্রে তখন গ্রাফটা একটু উপর থেকে শুরু হবে। সেই ক্ষেত্রে যদি আমরা এসটি লেখচিত্র অঙ্কন করি এইখান থেকে শুরু হবে, কারণ এই অংশটাকে এস জিরোকে প্রকাশ করবে ইনিশিয়াল পজিশন যদি কিছু থেকে থাকে। ক্লিয়ার? তাহলে এসটি লেখচিত্র এরকম কখন হবে, যখন ভি নট ইকুয়াল টু কনস্ট্যান্ট অ্যাক্সিলারেশন থাকবে, কিন্তু অ্যাক্সিলারেশনটা আবার এখানে কনস্ট্যান্ট। আর এটার ক্ষেত্রে কি হবে দেখো, যদি অ্যাক্সিলারেশন না থাকে। ক্লিয়ার? চলো নেক্সট যেটা আমরা বলবো সেটা হচ্ছে ভিটি গ্রাফ। কি বলবো, ভিটি গ্রাফ। ভিটি গ্রাফের ক্ষেত্রে দুটো কেস, একটা হচ্ছে কিনা ভি ইকুয়াল টু কনস্ট্যান্ট হবে মানে ইউনিফর্ম মোশনের ক্ষেত্রে, আর একটা কি হবে ভি নট ইকুয়াল টু কনস্ট্যান্ট মানে নন ইউনিফর্ম মোশনের ক্ষেত্রে, মানে অ্যাক্সিলারেটেড মোশনের ক্ষেত্রে। কিন্তু ইউনিফর্মলি অ্যাক্সিলারেটেড মোশনের কথা বলছি আমরা। ওকে, ক্লিয়ার? আচ্ছা এইখানে আমরা আরেকটা বিষয় বলতে পারতাম যে যদি মন্দন নিয়ে চলে তাহলে এস ইকুয়াল টু ইউটি মাইনাস হাফ এটি স্কোয়ার হবে, তাহলে সেক্ষেত্রে লেখচিত্রটা কেমন হবে দেখো। মনে করো যদি আমি বলি যে এস ইকুয়াল টু ইউটি মাইনাস হাফ এটি স্কোয়ার, এই সমীকরণটা অনুযায়ী যদি আমরা বলি, মানে মন্দন নিয়ে যদি চলে মাইনাস হাফ এটি স্কোয়ার, তাহলে সেক্ষেত্রে যদি আমরা এসটি লেখচিত্র অঙ্কন করি দেখো, তাহলে এটা কি হবে, এইভাবে যাবে, এইভাবে যদি একশো ম্যাক্সিমাম দিয়ে একদম এসে জিরো হয়ে যাবে। ভেবে দেখো যে ইউটি মাইনাস হাফ এটি স্কোয়ার আছে, তার মানে এটা মন্দন নিয়ে চলছে, তাহলে মন্দন নিয়ে যদি চলে তাহলে কি প্রথমে কমতে 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 এক সময় জিরো হবে, ভেলোসিটি জিরো হয়ে যাবে, ম্যাক্সিমাম হাইটে পৌঁছাবে, দিয়ে কী হবে মানে ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট হবে, দিয়ে আবার জিরো হবে। ওকে, তো এইরকম ধরনের সমীকরণ আমরা সেক্ষেত্রে পাবো। তো এখানে ম্যাক্সিমাম হাইট এটা, আর এখানে যে টাইমে ডিসপ্লেসমেন্টে জিরো হচ্ছে। ক্লিয়ার? নেক্সট দেখো এইখানে যদি আমরা ভি ইকুয়াল টু কনস্ট্যান্ট বলি, তাহলে ভি ইকুয়াল টু কনস্ট্যান্টের ক্ষেত্রে যদি আমরা ভিটি লেখচিত্র অঙ্কন করি তাহলে কী হবে, টি অক্ষের সমান্তরাল হবে, মানে সময়ের সঙ্গে সঙ্গে বেগের কোনো পরিবর্তন হয়নি। আর এইখানে যে সমীকরণটা পাবো সেটা ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি পেতে পারি, আর ভি ইকুয়াল টু ইউ মাইনাস এটি পেতে পারি। ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, এটা কী সমীকরণ, ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি। দেখো এটা যদি ওয়াই বলি, এটা যদি আমরা এক্স বলি, তাহলে এটা হবে এম, এটা হবে সি, তাহলে ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি টাইপের হবে। তাহলে ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি যদি আমরা বলি, তাহলে এই বরাবর ভি, এই বরাবর টি, তাহলে সেক্ষেত্রে কীরকম হবে বলো সমীকরণটা, সিটা পজিটিভ রয়েছে একটু উপর থেকে শুরু হবে, এরকম হবে। তাহলে এর যে স্লোপ হয় প্রবণতা, এর যদি থিটা হয় তাহলে এই প্রবণতাটা কি দেখো অ্যাক্সিলারেশন, ভিটি লেখো ক্ষেত্রে প্রবণতা অ্যাক্সিলারেশন, তাহলে এ ইকুয়াল টু কী হয়ে যাবে ট্যান থিটা এই সমীকরণটার ক্ষেত্রে। সিমিলারলি যদি মনে করো মন্দন নিয়ে চলে, মানে ভি ইকুয়াল যদি ইউ মাইনাস এটি বলি আমরা, ভি ইকুয়াল টু ইউ মাইনাস এটি যদি আমরা বলি, তাহলে সেক্ষেত্রে ওয়াই ইকুয়াল টু মাইনাস এম এক্স প্লাস সি, তাহলে মাইনাস এম এক্স প্লাস সি লেখো সমীকরণ কীরকম হয়, এরকম টাইপের হবে।
তাহলে এদিকে ভি হবে, এদিকে টি হবে। ক্লিয়ার? তো এইভাবে কিন্তু তোমরা লেখচিত্রগুলো আঁকতে পারবে, খুবই সিম্পল। আচ্ছা, আরেকটা যেটা আমরা বলবো, যদি অ্যাক্সেলারেশন টাইম লেখচিত্র অঙ্কন করতে চাও, ওকে, অ্যাক্সেলারেশন টাইম, দেখো প্রথমত অ্যাক্সেলারেশন কনস্ট্যান্ট হতে, অ্যাক্সেলারেশন যদি কনস্ট্যান্ট হয়, এ ইকুয়াল যদি কনস্ট্যান্ট হয়ে যায়, কনস্ট্যান্ট হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে তো এটি লেখচিত্র কি হবে, এটি লেখচিত্র কি হবে, সেক্ষেত্রে এরকম হবে। কিন্তু ব্যাপারটা হচ্ছে যদি এ নট ইকুয়াল টু কনস্ট্যান্ট হয়, তাহলে এ কীরকমভাবে ডিপেন্ডেন্ট সেটা বলতে হবে। মনে করো যদি এ লিনিয়ারলি ডিপেন্ডেন্ট হয়, তাহলে লিনিয়ার লেখচিত্র হবে। এ যদি নন লিনিয়ারলি ডিপেন্ডেন্ট হয়, মানে টি এর যদি কোনো দ্বিঘাত সমীকরণ বা ত্রিঘাত সমীকরণ থাকে, তখন কার্ভ হবে। তো সেটা অ্যাকর্ডিং টু দ্য সিচুয়েশন বলতে হবে। যেমন ধরো সাপোজ আমি বললাম যে এ ইকুয়াল টু 60 গিভেন, যেটা আমাদের একটু আগেই বেরিয়েছিল, তাহলে সেক্ষেত্রে তো এ ভার্সেস টি লেখচিত্র মানে ইউনিফর্মলি, সরি, এ ইকুয়াল এটি লেখচিত্র হবে স্ট্রেট লাইন, মূলবিন্দুগামী সরেখার সমীকরণ হবে। তো এইটা ডিপেন্ড করছে যে আমাকে সমীকরণটা কীভাবে দেওয়া আছে সেই অনুযায়ী, মানে স্পেশালি আমাকে স্ট্রেট লাইনের সমীকরণ এবং অ্যাট দ্য সেম টাইম অধিবৃত্তের সমীকরণটা বেশি কাজে লাগছে এই ক্ষেত্রে। ক্লিয়ার? এবার দেখো ক্যালকুলাসের সাহায্যে আমরা কতগুলো বিষয় বোঝার চেষ্টা করবো, এই যে প্রবণতা যে বিষয়গুলো রয়েছে বা লেখচিত্রের ক্ষেত্রফল থেকে কী বেরোবে এগুলো। তো দেখো আমাদের কাছে যে ইকুয়েশনগুলো ছিল অ্যাকচুয়ালি, ভেবে দেখো, একটা সমীকরণ ছিল ভি ইকুয়াল টু ডিএস ডিটি, এগুলো একটু নোট করবে, এগুলো কিন্তু কাজে লাগবে খুব। একটা সমীকরণ আমাদের কী ছিল বলো, ভি ইকুয়াল টু ডিএস ডিটি। তো এইটা মানে কি, আমরা দেখেছি যে ওয়াই এক্স লেখচিত্রের যে প্রবণতা হয় এম ইকুয়াল টু অ্যাকচুয়ালি ডিওয়াই ডিএক্স হয়। আমরা এটা ক্যালকুলাসের সাহায্যে দেখেছি যে এম ইকুয়াল টু কী হয়, ডিওয়াই ডিএক্স। এটা যে ওয়াই এক্স লেখচিত্রের প্রবণতা, ওয়াই এক্স লেখচিত্রের প্রবণতা বা স্লোপ অফ ওয়াই এক্স কার্ভ, স্লোপ অফ ওয়াই এক্স কার্ভ। তাহলে এখানে কি হবে, এখানে ডিএস ডিটি বলছে, তার মানে এটা কি এসটি লেখচিত্রের প্রবণতা, স্লোপ অফ এসটি কার্ভ। তাহলে এসটি কার্ভের যে স্লোপ সেটা কি, ভেলোসিটি, স্লোপ অফ এসটি কার্ভ। সিমিলারলি দেখো যদি আমরা একটা বিষয় দেখি, আরেকটা বিষয় দেখি যদি, যে আমরা কি জানি এরিয়া, দেখো মনে করো সাপোজ আমি বলছি এটা একটা ওয়াই এক্স লেখচিত্র, এটা মনে করো একটা ওয়াই এক্স লেখচিত্র। তো এই ওয়াই এক্স লেখচিত্রের যে ক্ষেত্রফল যদি আমরা নির্ণয় করি, মনে করো সাপোজ এটা মনে করো x1, এটা x2, এই ক্ষেত্রফল কী করে নির্ণয় করা হয়, এখানে একটা স্মল স্ট্রিপ নেওয়া হয় যার উইথটা হচ্ছে যে ডিএক্স আর যার দৈর্ঘ্যটা হচ্ছে যে ওয়াই, মানে এইখানে ওয়াই এর যে ভ্যালু হবে এট দিস পয়েন্ট। তাহলে এই যে ক্ষুদ্র ক্ষেত্রফল ডিএ সেটা কত হয়, ওয়াই ডিএক্স। এবার এটা যদি আমরা ইন্টিগ্রেশন করি x1 থেকে x2 সেটা পাবো। কিন্তু আলটিমেটলি এটা কি বোঝাতে চাইছে, ওয়াই এক্স লেখচিত্রের ক্ষেত্রফল, এরিয়া আন্ডার ওয়াই এক্স কার্ভ, ক্ষেত্রফল। তাহলে যদি এইখানে দেখো আমরা ক্রস মাল্টিপ্লাই করি, ডিএস ইকুয়াল টু কী হবে, ভি ডিটি। তাহলে কি আমি বলতে পারি স্লোপ অফ এরিয়া অফ ভিটি কার্ভ, এরিয়া অফ ভিটি কার্ভ, দেখো ডিসপ্লেসমেন্ট এস। সিমিলারলি দেখো যদি আমরা বলি এ ইকুয়াল টু টিভি ডিটি, তাহলে প্রথমত এখান থেকে আমরা কি বলবো, যে স্লোপ অফ ভিটি কার্ভ, এ কি আসলে স্লোপ অফ ভিটি কার্ভ, ভিটি লেখচিত্রের প্রবণতা, স্লোপ অফ ভিটি কার্ভ। এটা যদি আমরা ক্রস মাল্টিপ্লাই করি কি হবে, ডিভি ইকুয়াল টু এ ডিটি। তো এটা কি এরিয়া আন্ডার এটি কার্ভ। এই বিষয়গুলো কিন্তু একটু বুঝতে হবে। তাহলে এটি কার্ভের যে মানে যে ক্ষেত্রফল সেটা হচ্ছে ভেলোসিটি, ভিটি লেখচিত্রের যে ক্ষেত্রফল সেটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট, এসটি লেখচিত্রের যে প্রবণতা সেটা হচ্ছে ভেলোসিটি। এইগুলো একটু মনে রাখতে হবে, এগুলো কিন্তু কোয়েশ্চেনে ইউজ হবে। চলো একটা কোয়েশ্চেন করা যাক। দেখো এখানে একটা এসটি লেখচিত্র দেওয়া আছে, এসটি গ্রাফ of a particle in motion is shown in below. State whether the given graph represent a uniform motion or not. এটা ইউনিফর্ম মোশন কি বলছে কি বলেনি, ইউনিফর্ম মোশন মানে ভেলোসিটি কনস্ট্যান্ট আছে কি নেই। তো দেখো এখানে যদি আমরা তোমরা ডিসপ্লেসমেন্টটাকে একটু লক্ষ্য করো, এখানে যে ডিসপ্লেসমেন্টের যে প্যাটার্নটা দেওয়া রয়েছে, টি ইকুয়াল টু 0-তে ডিসপ্লেসমেন্ট রয়েছে 10। আর দেখো ধীরে ধীরে যখন টি ইকুয়াল টু 5 সেকেন্ড, ভেবে দেখো টি ইকুয়াল যখন 5 সেকেন্ড তখন ডিসপ্লেসমেন্টটা এখানে এসছে, তখন ডিসপ্লেসমেন্ট হচ্ছে 0। তাহলে ভেবে দেখো এইটা এখানে এই সমীকরণটা অনুযায়ী, মানে এই লেখচিত্রটা অনুযায়ী তোমাকে বলতে হবে যে এর ভেলোসিটিটা কীরকম। পরে তো ভেলোসিটি জিজ্ঞেস করছি, ফাইন্ড দ্য ভেলোসিটি অফ দ্য পার্টিকেল, সেটা আমাকে জিজ্ঞেস করছি, ভেলোসিটি তো আমরা নির্ণয় করতেই পারবো।
এক টি ইকুয়াল টু 5 সেকেন্ড কত ভেলোসিটি হবে, সেগুলো তো আমরা নির্ণয় করতেই পারবো। কিন্তু প্রথমে আমাকে বলতে হবে স্টেট হোয়েদার দ্য গিভেন গ্রাফ রিপ্রেজেন্ট আ ইউনিফর্ম মোশন অর নট। এটা কি ইউনিফর্ম মোশনকে রিপ্রেজেন্ট করছে কি করেনি সেটাকে বলতে হবে। তার জন্য আমাকে এস এবং টি এর মধ্যে একটা সমীকরণ লিখতে হবে। তো এস এবং টি এর মধ্যে আমরা সমীকরণ কি জানি, যদি এস ইকুয়াল টু ভিটি হয়, ভালো করে দেখো, এস ইকুয়াল টু ভিটি যদি হয় তাহলে এটা আমরা জানি ইউনিফর্ম মোশন। এটা আমরা কি জানি, ইউনিফর্ম মোশন। ইউনিফর্ম মোশন, তাহলে ইউনিফর্ম মোশন কখন হবে, যদি স্ট্রেট লাইন হয়। দেখো এইভাবে, তাহলে এইটা কি হতে পারে না, এটাও হতে পারে। টাইমের সঙ্গে সঙ্গে যদি মনে করি এইদিকে আসে, এইদিকে আসছে, মানে টাইম যত বাড়ছে ডিসপ্লেসমেন্ট তত কমছে, টাইম যত বাড়ছে তত ডিসপ্লেসমেন্ট কমছে মূল বিন্দু থেকে, হতেই পারে। তাহলে দেখো যেহেতু একঘাত সমীকরণ সবসময় কি হয়, একঘাত সমীকরণ যদি হয় টি এর, ভেবে দেখো, তাহলে সেক্ষেত্রে স্ট্রেট লাইন হচ্ছে এসটি লেখচিত্র, এবং সেক্ষেত্রে দেখো এই ভিটা কি হচ্ছে, ভিটা হচ্ছে কনস্ট্যান্ট। কিন্তু যদি দ্বিঘাত সমীকরণ হয়, মানে এস ইকুয়াল যদি ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার হতো, ভেবে দেখো এটি স্কোয়ার, তাহলে এই টার্মটা কখন থাকতো, টি স্কোয়ার টার্ম, তাহলে তখন এক্সেলারেশন থাকতো, তাহলে সেটা কিন্তু নন ইউনিফর্ম হতো। মানে এইখানে যেটা বলছে এটা কিন্তু ইউনিফর্ম মোশন আমরা বলতে পারি এই লেখচিত্র থেকে, যেহেতু এটা স্ট্রেট লাইন এসটি লেখচিত্র। ওকে, আচ্ছা, এসটি লেখচিত্রের যে প্রবণতা সেটা হচ্ছে ভেলোসিটি। আমরা কি জানি, ভি ইকুয়াল টু ডিএস বাই ডিটি, একটু আগে আমি বললাম ভি ইকুয়াল টু যদি ডিএস বাই ডিটি হয় তাহলে এসটি লেখচিত্রের যে প্রবণতা সেটা হচ্ছে ভেলোসিটি। তাহলে এখানে প্রবণতা কী করে পাবে, এই অ্যাঙ্গেলটা বের করার থিটা, তাহলে এটা 180 মাইনাস থিটা হবে, ট্যান 180 মাইনাস থিটা মানে ট্যান থিটা। তাহলে ট্যান থিটা যদি এখানে বের করে দেখো লম্ব বাই ভূমি, তাহলে লম্ব কত বলো 10/5, মানে 2 মিটার পার সেকেন্ড। তাহলে এটা হবে ভেলোসিটি, কিন্তু নেগেটিভ হবে, মানে উল্টো দিকে আসছে, কারণ এটা দেখো এই অ্যাঙ্গেলটা তো স্লোপ নয়, স্লোপ অ্যাকচুয়ালি এই দিকেরটা, স্লোপটা নেগেটিভ আছে এখানে। তাহলে যদি আমরা ট্যান 180 মাইনাস থিটা বলি তাহলে মাইনাস ট্যান থিটা হয়, তাহলে মাইনাস ট্যান থিটা সমান হচ্ছে 2, তোমার ট্যান থিটা ইকুয়াল টু -2 বেসিক্যালি। ওকে, তার মানে 2 মিটার পার সেকেন্ড হচ্ছে এর ম্যাগনিটিউডটা। ক্লিয়ার, ফাইন্ড দ্য ভেলোসিটি অফ দ্য পার্টিকেল। চলো নেক্সট দেখো কি বলছে, আ পার্টিকেল ইজ মুভিং অ্যালং এক্স অ্যাক্সিস, ইট এক্স কোঅর্ডিনেট ভার্সেস টাইম গ্রাফ ইজ অ্যাজ শোন বিলো, ড্র সাম কনক্লুশন ফ্রম দ্য গিভেন গ্রাফ। এই গ্রাফটা থেকে তোমাকে কিছু কনক্লুশন দিতে হবে, গ্রাফটা কি বলতে চাইছে। তো এটা এস টি, এক্স ভার্সেস টি মানে পজিশনের সঙ্গে টাইমের গ্রাফ। তো দেখো প্রথমেই বলছে যে টি ইকুয়াল টু 0 তে -20 মিটার ডিস্টেন্সে আছে, তাহলে যদি আমি এইটাকে মূল বিন্দু বলি এক্স ইকুয়াল টু 0, ভেবে দেখো, তাহলে প্রথমে শুরু করছে কোথা থেকে, পার্টিকেলটা এখান থেকে -20, এখান থেকে শুরু করছে। তারপরে টাইমের সঙ্গে সঙ্গে কী হচ্ছে, টাইম যত বাড়ছে বাড়তে বাড়তে 10 সেকেন্ড যখন হয়েছে তখন এটা কী করেছে, এখানে মূল বিন্দুতে গেছে এক্স ইকুয়াল টু 0। দেখো যখন টি ইকুয়াল টু 10 তখন কী হয়েছে, এক্সের ভ্যালু 0, তখন মূল বিন্দুতে গেছে। তারপরে 10 সেকেন্ড পরে আবার এটা কী করছে, এইদিকে যাচ্ছে। তো এইটা হচ্ছে এই গ্রাফটা থেকে তোমাকে বলতে হবে, ড্র সাম কনক্লুশন ফ্রম দ্য গ্রাফ। এবং তোমরা এখান থেকে এক্সটি লেখচিত্রের যে প্রবণতা সেটা ভেলোসিটি, তাহলে এখান থেকে তোমরা ভেলোসিটি বলতে পারবে যে ভেলোসিটি কত। দেখো এখান থেকে ভেলোসিটি কী করে পাবে, এই অ্যাঙ্গেল নির্ণয় করলে হবে, প্রবণতা মানে এই অ্যাঙ্গেল নির্ণয় করতে হবে, তাহলে এই অ্যাঙ্গেলটা, তার মানে এই অ্যাঙ্গেলটা অ্যাকচুয়ালি, তাহলে এখান থেকে ট্যান থিটা কি পেয়ে যাবে, ট্যান থিটা হয়ে যাচ্ছে লম্ব বাই ভূমি, আবার দেখো 20/2 10। ওকে, তাহলে 2 হচ্ছে ম্যাগনিটিউডটা 2 মিটার পার সেকেন্ড। তো এরকম কিছু বিষয় তোমরা এই গ্রাফটা থেকে বলতে পারছো। নেক্সট দেখো, এটা খুবই একটা ইম্পর্টেন্ট, অত্যন্ত ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। acceleration time graph of a particle moving in a straight line is shown in figure. Velocity of particle at t equal to 0 is 2 meter per second. Find the velocity at the end of the 4th second. 4 সেকেন্ড পরে এর ভেলোসিটি কত নির্ণয় করতে হবে। তাহলে দেখো এটা এটি গ্রাফ, আমরা একটু আগে কি বললাম যে a ইকুয়াল টু ডিভি বাই ডিটি, তাহলে ডিভি ইকুয়াল টু কী হবে, এ ডিটি। তার মানে এটি লেখচিত্রের যে ক্ষেত্রফল সেটা হচ্ছে বেগ। কিন্তু যদি এটাকে ইন্টিগ্রেশন করি আমরা, তাহলে এটা কত হবে, দেখো এটা যদি ইনিশিয়াল ভেলোসিটি ইউ হয়, এটা ফাইনাল ভেলোসিটি ভি হয়, তাহলে দেখো ভি মাইনাস ইউ ইকুয়াল টু হয়ে যাবে ইন্টিগ্রেশন এডিটি। এডিটি হচ্ছে এরিয়া অফ দিস গ্রাফ, এই পুরো গ্রাফটার যে এরিয়া সেটা হচ্ছে ইন্টিগ্রেশন এডিটি। তার মানে ভি মাইনাস ইউ যদি আমরা এখানে বলি, মানে ভেলোসিটি যে বেগের যে পরিবর্তন, তাহলে সেইটা ইকুয়াল টু হচ্ছে এই এরিয়াটা, ইন্টিগ্রেশন এডিটি মানে এই এরিয়াটা। তো এই এরিয়াটা কত, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, তাই তো, ভূমি 4 উচ্চতা 4, তাহলে 8। তাহলে ভি ইকুয়াল টু কত হবে, ইউ প্লাস 8। দেখো ইউ গিভেন আছে প্রাথমিক ভেলোসিটি, অ্যাট টি ইকুয়াল টু 0 2 মিটার পার সেকেন্ড, তার 2 প্লাস 8, তার 10 মিটার পার সেকেন্ড হয়ে যাচ্ছে এর ভেলোসিটি অ্যাট দ্য এন্ড অফ দ্য 4th সেকেন্ড, এখানে যখন পৌঁছাচ্ছে। ক্লিয়ার? নেক্সট চলো লেখচিত্রের সাহায্যে, এইটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট, এটা আজকে লাস্ট কোয়েশ্চেন। এটা আমরা লেখচিত্রের সাহায্যে করলে কোয়েশ্চেনটা সহজ হয়ে যায়, কোয়েশ্চেনটা এমনিতেও করা যায়, কিন্তু লেখচিত্রের সাহায্যে করবো, এটা একটা খুব পপুলার কোয়েশ্চেন। কি বলছে, এ কার অ্যাক্সিলারেটেড ফ্রম রেস্ট
at a constant rate alpha for some time, after which it deaccelerated at a constant rate beta to come to rest. If the total time elapsed is t second, then evaluate the maximum velocity reached, সর্বোচ্চ বেগ কত, and the total distance traveled. এটা খুবই একটা পপুলার অঙ্ক, আগে পুরনো সালে আইডিতে পড়েছে। তো দেখো এখানে কি বলছে, একটা কার এক্সিলারেট করছে প্রথম রেস্ট থেকে এট এ কনস্ট্যান্ট আলফা রেটে, মানে ত্বরণ হচ্ছে যে আলফা, ঠিক আছে, এক্সিলারেট এট রেট আলফা, আলফা কনস্ট্যান্ট সমতরণে যাচ্ছে, তারপরে হচ্ছে যে বিটা সমমন্দনে চলছে রেস্টে আসার জন্য। তাহলে যদি আমি এর ভিটি লেখচিত্র অঙ্কন করি কীরকম হবে বল, এ বরাবর ভি, এ বরাবর টি, তাহলে প্রথমে আলফা সমতরণে চলছে, তারপরে বিটা সমমন্দনে নেমে গেছে, মানে আগের মতোই গ্রাফটা, আগের যে গ্রাফটা ছিল একটু আগে যে আমরা অঙ্কটা করলাম, গ্রাফটা সেম তেমনি, গ্রাফটা তেমনি, গ্রাফটা তেমনি হবে, ভিটি গ্রাফ। ঠিক আছে, তাহলে এইটা দেখো ম্যাক্সিমাম ভেলোসিটি, ওটা কিনা, এটা হচ্ছে ম্যাক্সিমাম ভেলোসিটি, ওকে, ভি ম্যাক্স। তাহলে মনে হচ্ছে মনে করো আলফা সমতরণে যখন যাচ্ছে সেটা হচ্ছে টি ওয়ান টাইম ধরে যাচ্ছে, আর বিটা সমমন্দনে যখন যাচ্ছে সেটা টি টু টাইম ধরে যাচ্ছে, টি টু টাইম ধরে যাচ্ছে। তাহলে দেখো যদি এটা ভি ম্যাক্সিমাম হয়, ভেবে দেখো এটা ভি ম্যাক্স, এটা তো ভি ম্যাক্স, এই দৈর্ঘ্যটি তো ভি ম্যাক্স, ভি ম্যাক্স। তাহলে আলফা মানে কি, এই যে সরলরেখাটা রয়েছে, এই রেখাটার প্রবণতা, বিটা হচ্ছে এই রেখাটার প্রবণতা। তাহলে দেখো এই রেখাটা যদি আমরা প্রবণতা বলি, এই রেখাটার প্রবণতা কত, লম্বাই ভূমি, ট্যান থিটা, তো এই ইংরেজি সেটা হয়, তাহলে লম্বাই ভূমি, তাহলে আলফা ইজগুলো কত হয়, লম্ব কত, ভি ম্যাক্স, ভেবে দেখো, ভূমি কত টি ওয়ান, তাহলে টি ওয়ান ইজগুলো আমরা বলতে পারি ভি ম্যাক্স আপন আলফা, ভি ম্যাক্স আপন আলফা। সিমিলারলি দেখো মাইনাস বিটা সমান কত হবে, মাইনাস বিটা কেন মন্দন, আর দেখো এই প্রবণতাটা, এর যে প্রবণতাটা নেগেটিভ, তাহলে সেটা কত হবে, মাইনাস ভি ম্যাক্স বাই বিটা, ভি ম্যাক্স বাই টি টু, টি টু, টি টু, কারণ দেখো এখন এই দিকের অ্যাঙ্গেল ধরতে হবে, তাহলে এটা নেগেটিভ আসবে অলরেডি, তাহলে এই মাইনাস মাইনাস কেটে গেল, তাহলে অ্যাকচুয়ালি টি টু সমান চলে আসছে ভি ম্যাক্স আপন বিটা, তাই নয় কি? আমাকে নির্ণয় কি করতে হবে, নির্ণয় করতে হবে ভি ম্যাক্স, টি দেওয়া আছে, টি ইকুয়াল টি ওয়ান প্লাস টি টু, এই দুটোর যোগফল হচ্ছে টি, টি হচ্ছে যে গিভেন আছে, তাহলে দেখো টি ইকুয়াল যদি আমরা বলি টি ওয়ান প্লাস টি টু, তাহলে দেখো টি ওয়ান কত হবে, টি ওয়ান হচ্ছে ভি ম্যাক্স বাই আলফা, আর টি টু হচ্ছে ভি ম্যাক্স বাই বিটা, তাহলে ভি ম্যাক্স বাই আলফা প্লাস ভি ম্যাক্স বাই বিটা। তাহলে এখান থেকে যদি আমরা ভি ম্যাক্স কমন নিয়ে নিই, তাহলে কত হবে, ওয়ান বাই আলফা প্লাস ওয়ান বাই বিটা, দিস ইজ টি। তাহলে ভি ম্যাক্স ইন্টু, এটা দেখো আলফা বিটা হয়ে যাবে এলসিএম, উপরে হয়ে যাবে বিটা প্লাস আলফা, তাহলে ভি ম্যাক্স হয়ে যাচ্ছে দেখো এই আলফা বিটা উপরে চলে এলো, তাহলে আলফা বিটা টি আপন আলফা প্লাস বিটা। খুবই পপুলার কোয়েশ্চেন এটা, এবং কনসেপ্ট অনেক ক্লিয়ার হয়ে যায়। ওকে, তাহলে দেখো এটা হচ্ছে ভেলোসিটি, ম্যাক্সিমাম ভেলোসিটি পেয়ে গেলাম, যে প্রথম আমার কোয়েশ্চেনটা, প্রথম আনসারটা যেটা চেয়েছিল যে ম্যাক্সিমাম ভেলোসিটি কত, ফাইন্ড দ্য ম্যাক্সিমাম ভেলোসিটি রিচ অ্যান্ড দ্য টোটাল ডিস্টেন্স ট্রাভেল। টোটাল ডিস্টেন্স কি করবো, পুরো ক্ষেত্রফলটা হাফ ইন্টু ভূমি উচ্চতা, ভূমি কত টি, উচ্চতা হচ্ছে ভি ম্যাক্স, কারণ এটা ভিটি লেখা হচ্ছে, ক্ষেত্রফল হচ্ছে এস, টোটাল ডিসপ্লেসমেন্ট। তো টোটাল ডিসপ্লেসমেন্ট আমরা যদি বলি, টোটাল ডিসপ্লেসমেন্ট এস হাফ ইন্টু ভূমি কত টি, উচ্চতা কত ভি ম্যাক্স, তাহলে এই যে ভি ম্যাক্সের ভ্যালুটা এখানে বসিয়ে দেবো, তাহলে হাফ টি আলফা বিটা টি আপন আলফা বিটা, তাহলে হাফ ইন্টু আলফা বিটা আপন আলফা প্লাস বিটা ইন্টু টি স্কোয়ার, দিস ইজ এস। তাহলে এস ইকুয়াল টু হাফ ইন্টু আলফা বিটা আপন আলফা প্লাস বিটা ইন্টু টি স্কোয়ার, আর ভি ম্যাক্স হচ্ছে এটা। এটা খুব ইম্পর্টেন্ট পপুলার রেজাল্ট, হ্যাঁ, প্রিভিয়াস ইয়ার আইডিতে পড়েছি, এবং খুব ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন, যাতে আমাদের এখানে লেখচিত্রের যে কনসেপ্টগুলো সেগুলো ক্লিয়ার হয়ে যায়, এবং আমরা বুঝতে পারি লেখচিত্রটা কতটা ইম্পর্টেন্ট বিষয়। ওকে, তো আজকে এইটুকুই থাকলো, এই চ্যাপ্টারটা একটু বাকি ছিল, সেটা আমি শেষ করে নিলাম, ওয়ান শটে সেটা শেষ করতে পারিনি আগের ক্লাসে, তাই একটু সামান্য পড়ে নিলাম। তোমরা চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমি বারবার বলছি চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, অনেক কন্টেন্ট তোমরা এখান থেকে পাবে। তোমরা ক্লাস 11 স্টুডেন্ট হতে পারো, 12 স্টুডেন্ট হতে পারো, অথবা তোমরা জয়েন্টের জন্য প্রিপারেশন নিতে পারো। তোমরা যদি বিএসসি পড়তে চাও, তাহলে তোমরা আরেকটা চ্যানেল যেতে হবে, ওটা অবশ্যই সাবস্ক্রাইব করবে, ঠিক আছে, বং ফিজিক্স বিএসসি এমএসসি বিটেক, বিএসসি অনার্স ফিজিক্স তোমরা যদি পড়ো, ওই চ্যানেলটা আমি পড়াবো। বিটেকেরও কোর্স পরে শুরু করবো, তারপরে তো বিএসসি অনার্সটা শুরু করবো কিছুদিনের মধ্যে। ওকে, আজকে এইটুকুই, থ্যাংক ইউ।